পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুন্দর বাংলাদেশ গড়তে চাইলেন নতুন প্রজন্মের সহযোগিতায়। তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। স্বাস্থ্য খাতে বরাদ্দের সিংহভাগই ব্যয় হয় অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে। 200-র বেশি ভবন অব্যবহৃত পড়ে থাকলেও সেবা বঞ্চিত সাধারণ মানুষ। ঠিকারের মুজারের বাচ্চাদের হইতে গেলে অনেক দূরে যেতে হয়, কষ্ট হয়, সময়তে মারাও যায়। যে দায়িত্ব সে যদি মনে করেন এখন ঠিক করে দেয় তাহলে মানুষের উপকার। তরুণীর সাথে অশুভ সম্পর্কের খবর গোপন রাখতে চেয়েছিলেন এমপি গাজী নজরুল। চাকরির সাথে লোভ দেখিয়েছিলেন কোটিপতি বানানোর দাবি সাবেক ড্রাইভারের। এমপি নিজেই বলে যে আমার একটা রুম ভাড়া করে দাও, ভাড়া তোমার নামে নিবা, কিন্তু আমি ভাড়া দেব। তো আমি একদিনের জন্য একটা রুম ভাড়া করি, জাস্ট প্রমাণের জন্য। সিলেটে বিদ্যুৎ বিল নিয়ে জনমনে তীব্র অসন্তোষ। স্বাভাবিকের চেয়েও বিল এসেছে কয়েক গুণ। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সুযোগ নেই দাবি বিদ্যুৎ বিভাগের। বিদ্যুতের ব্যবহার একই ছিল, কিন্তু আমাদের ওই যে টাকাটা বেশি লেগেছে। আমার স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি আমি করেছি, কিন্তু আমাকে বিল দিতে হয়েছে গত মাসের থেকে এ মাসে প্রায় ডাবলের কাছাকাছি। কোনো অবস্থাতেই বাড়ার কোনো সুযোগ নেই। আমাদের যদি কারো কোনো বিল নিয়ে আপত্তি থাকে আমাদের সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে তারা চেক করে আপনাকে ইনশিওর করবে। খাগড়াছড়িতে আশ্রয়ণ প্রকল্পের বেহাল দশা, নেই পানি, বিদ্যুৎ সহ কোনো মৌলিক সুবিধা। মানবেতর জীবনযাপন করছেন বসবাসকারীরা। একটা গাড়ি আসতে পারে না, একটু রুগী হইলে তো একটু যাওয়ার মতো রাস্তা নেই, অটোটা আসলেই কাটতেছে। মোটর এখানে 3টা যাওয়ার কথা ছিল, তো একটা চালু আর 2টাই নষ্ট। বৃষ্টি হইলেই যে আটা চলা করা যায় না, খুব একটা কষ্টের মধ্যে আছি আমরা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে জানালেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র, বলছে তেহরান। কোলাহলের মাঝে শ্রাবণের বিকেল, আর্মি স্টেডিয়াম পরিণত হয় শিশু কিশোরদের উৎসবের মঞ্চে। বর্ণিল ক্রীড়া নৈপুণ্যে নিজ জেলাকে জয়ী করতে কি আপ্রাণ চেষ্টা স্কুল পড়ুয়া এক ঝাঁক শিশু কিশোরের। মুহুমু করতালিতে সহপাঠীদের জন্য উৎসাহের ঢেউ তৈরি হয় গ্যালারি জুড়ে। দেশ জুড়ে ক্রীড়া প্রতিভার বিকাশ ও খেলাধুলাকে অর্থনীতির খাত হিসেবে তৈরি করতে নতুন করে স্পোর্টস চালু করে বিএনপি সরকার। 2 মে সিলেট থেকে শুরু হওয়া এই কর্মসূচির সমাপনী হয় সোমবার। স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফুটবল, ক্রিকেট, দাবাসহ 8টি বিভাগে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে 10 থেকে 14 বছর বয়সী এই কচিকাচাদের নতুন বাংলাদেশ গড়ার কারিগর হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। জানান স্বপ্নবাজদের পাশে থাকবে তাঁর সরকার। তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। কিন্তু তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এ সময় শিশুদের প্রাণ প্রকৃতির প্রতি যত্নশীল ও স্কুল থেকে বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে দায়িত্ব নেয়ার আহ্বান জানান তিনি। প্রতি বছর চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। গাছ যদি আমরা লাগাতে পারি আমাদের পরিবেশটা সুন্দর হবে। আমাদের আশেপাশে যত কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগল, যত রকম পশু পাখি আছে আমরা চেষ্টা করব, এইগুলো আমাদের দেশের সম্পদ। আমরা চেষ্টা করব এই যে প্রকৃতির আল্লাহ দেওয়া বিভিন্ন জীবজন্তু, পশু পাখি, এদের যত্ন নেওয়ার আমরা চেষ্টা করব। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের যুক্ত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে স্টেডিয়ামে এসে গ্যালারির কাছে ছুটে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে কাছে পেয়ে উল্লাসিত হয়ে ওঠে স্কুল শিক্ষার্থীরা। পুরো
নতুন অতিথি, বয়স মাত্র 3 দিন, এখনো নাম রাখা হয়নি। সুরাইয়া আক্তারের ছেলে হিসেবেই পরিচিত। তাকে পৃথিবীর আলো দেখাতে সুরাইয়া এক সরকারি হাসপাতালে ছিলেন 3 দিন। বেড ভাড়া সহ হাসপাতালে জমা দিয়েছেন 8,500 টাকা, আর বাইরে থেকে ওষুধ পরীক্ষা বাবদ খরচ হয়েছে আরও 15,000 টাকা। না, বেড ভাড়া তো নাই, আমাদের ওটির বিল লাগছে 5-7 হাজার টাকার মতো এরকমই, আর ওষুধপাতি লাগছে নিজেদের। বেড ফ্রি বেডে না, আমাদের তো বললাম না 30 থেকে 35 হাজার হতে পারে টোটাল। রোগীর জন্য সব ঔষধ ফ্রিতে দেওয়ার বাজেট নেই রাষ্ট্রের, আবার রোগীর অনুপাতে চিকিৎসকও নেই। পাশ করা চিকিৎসক থাকলেও নতুন পদ সৃষ্টি হয়নি অর্থের অভাবে। প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য বাজেটের উপযুক্ত ব্যবহার হচ্ছে কি? আমরা হসপিটাল তৈরি করছি, হসপিটাল এক্সপানশন হচ্ছে, নতুন মেডিকেল কলেজ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা চালানোর জন্য যে হিউম্যান রিসোর্স লাগবে সেটা যেহেতু সাথে সাথে হয় না, 2-5 বছরে হয় না, তাহলে জনগণ দেখা যাচ্ছে যে এখান থেকে বেনিফিট কিন্তু পাচ্ছে না। সেবা খাতের বাইরে স্বাস্থ্যের মোট বাজেটের বড় অংশই অবকাঠামো উন্নয়নে ব্যয় হয়। প্রতিবারই সেবা বৃদ্ধির চেয়ে নতুন নতুন ভবন নির্মাণে আগ্রহী হন কর্তা ব্যক্তিরা, অথচ জনবল না থাকায় সেসব যুক্ত হয় কেবলই অপচয়ের খাতায়। এই হাসপাতালের কথাই ধরা যাক। 2006 সালে ধামরাইয়ের কৃষ্ণনগর গ্রামে করা হয় 20 শয্যার এই হাসপাতাল। এরপর পার হয়েছে 20 বছর, কিন্তু হাসপাতাল আর চালু হয়নি। আগাছা আর ঘাসের আধিপত্য দেখে বোঝা যায় কারোর নজরও পড়েনি এদিকে। আমরা ফাঁকে যাই, ঢাকা যাই, ফার্মঘাট যাই। সিজারে মুজারে বাচ্চাদের হইতে গেলে অনেক দূরে যেতে হয়, কষ্ট হয়, সময় তো মারাও যায়, আবার সময় তো অনেক তাড়াতাড়ি করে যাইতে পারি না রাত করে। ভালো হইলে আমাকে অল্প তাড়াতাড়ি আইসা আপাতত কিছু চেষ্টা নিতে পারতাম আমরা। তারপরে আমার যাওয়া লাগে ধামরা, ইসলামপুর, নাইলমা, সাভার। একই সময়ে বিএনপির শেষ বছরে কেরানীগঞ্জের কোন্ডা গ্রামে 20 শয্যার এই হাসপাতাল নির্মাণ করে তৎকালীন বিএনপি জোট সরকার। উদ্বোধন করেন তখনকার স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এর অবস্থাও একই রকম। রোগী ভর্তি দূরে থাক, কোনোদিন ব্যবহারই হয়নি ভবনটি। জনমানবহীন অভয়ারণ্য পেয়ে অপরাধের চারণভূমি হয়েছে ভবনগুলো। এখানে যেমন হিরণ চিমিরঞ্চি গাঞ্জা গুঞ্জা খায়, কে বললো গার্জিয়ান কেটে, এটার যে দায়িত্ব সে যদি মনে করেন এখন ঠিক করে দেয় তাহলে মানুষের উপকার। রাত হলে নাকি ভূত থাকে, এই শুনি আমরা, যে সত্যি যে হাসপাতালে নাকি শয়তান টয়তানগুলো থাকে। সুবিধা হয় অনেক, মনে করেন মানুষ ওষুধ পানি পায়, সরকারি কম দামে পায়, কিংবা পয়সা করি লাগে না। দেখে মনে হতে পারে শত বছরের পুরনো কোনো জরাজীর্ণ ভবন এটি, কিন্তু আসলে 20 বছর আগে ভবনটি নির্মাণ করা হয়েছিল হাসপাতালের জন্য। এরপর থেকে আর কখনোই ভবনটি ব্যবহৃত হয়নি। সরকার বদলায়, কিন্তু ব্যয়ের ধরন পাল্টায় না। আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদে 2020-21 সালে মানিকগঞ্জ সদরে জনস্বাস্থ্য প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন করা হয়, কিন্তু জনবল নিয়োগ না হওয়ায় পুরোদমে চালু করা যায়নি প্রশিক্ষণ কেন্দ্রটি। এর কিছুটা দূরে একই আমলে 35 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মানিকগঞ্জ। জনবলের ব্যবস্থা হয়নি এখানেও, অথচ শিক্ষার্থী ভর্তি করা হয়েছে অ্যাটাচমেন্টে থাকা অধ্যক্ষের অধীনে। ফলাফল যা হবার তাই, ক্লাস নেই, ল্যাব নেই, কিন্তু কোর্সের মেয়াদ পার হচ্ছে। আমরা মেডিকেল টেকনোলজিস্ট, আমরা হাতে কলমে শিখবো, কিন্তু আমরা কোনো কিছু পারছি না, কারণ আমাদের 2টা ল্যাব নেই। রেডিওগ্রাফির ল্যাবে কোনো যন্ত্রপাতি নেই। কোড না থাকার কারণে আমাদের ইনস্টিটিউটে এই টিচার নাই, টিচার না হওয়ার কারণে আমরা ক্লাস করতে পারতেছি না। একই সময়ে সাটুরিয়ায় 22 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছিলেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। এই প্রতিষ্ঠানের অবস্থাও একই রকম। প্রয়োজনীয় সব ভবনই করা হয়েছে, অথচ সেখানে কাজ করার কোনো লোকবল নেই। একটা প্রতিষ্ঠান রান করার জন্য শুধু স্থাপনা না, মানুষ লাগবে, জনবল লাগবে, যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন। মেশিন তো আমরা বানিয়ে রাখছি, কিন্তু এটার পিছনে আমাদের ম্যান নাই। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যাটা। মন্ত্রণালয়ে যখন পদ সৃজন হবে তখন আমরা বলতে পারবো যে কতগুলো শূন্য পদ আছে, বর্তমানে কতজন কর্মরত আছে এবং কতজন আরো নিয়োগ দেওয়া যাবে। একদিকে রাষ্ট্রের কোষাগারের অপব্যবহার, অন্যদিকে চিকিৎসার জন্য মানুষের হাহাকার। এই যেমন মুক্তিযোদ্ধা ওসমান গনি, বয়স 70 পার হয়েছে, রোগবালাই লেগেই থাকে। বাড়ির কাছের এই হাসপাতাল ভবনের পাশ দিয়েই চিকিৎসার জন্য যেতে হয় 15 কিলোমিটার দূরে।
ওই যে হেপাত যাই, ওই যে জুলাই যাত্রাবাড়ি যাই, এইটা দেন, এইটা এই করলে এই জ্বালানি রয়ে যাবে। যেদিন ওইটা উদ্বোধন হবে সেদিন তো সার্ভিস উদ্বোধন হবে, সেদিন পেশেন্ট ওখানে সেবা নিবে, সেবা নিচ্ছে, সেটাই আমাদের এই হেলথ মিনিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, যেই যে সেই সার্ভিস উদ্বোধন করবে। কিন্তু আমাদের কালচারে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা বিল্ডিং পিথা কেটে উদ্বোধন করি। তাদের মতে কেবল বাজেটে স্বাস্থ্যের বরাদ্দ বৃদ্ধি নয়, দরকার অর্থের পরিকল্পিত ব্যবহার। সারা দেশে এমন প্রায় 200-র বেশি প্রতিষ্ঠান